ধারার রাজনীতি নয়, এটা কোনো শুভ লক্ষণ নয়। প্রতিবাদ হোক, তারেক জিয়ার বক্তব্যের প্রতিবাদ হোক, বিএনপি একটি সমাবেশ করবে, ছাত্রলীগ এর চেয়ে বড় সমাবেশ করে এর প্রতিবাদ জানাক যে তারেক জিয়া যেটি বলেছে জনমানুষকে সম্পৃক্ত করার বিষয় আছে এখানে, আপনারা সম্পৃক্ত করেন যে তারেক জিয়া জাতির জনককে অসম্মান করছে, এই মানুষটির বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাকে ঘৃণা করেন তার বক্তব্য। জনাব নাদিম কাদের অনেকেই অনেকটা স্পষ্ট আসলে যে 5ই জানুয়ারিকে সামনে রেখে দুই দল যে কর্মসূচি দিয়েছে, তারা যে পাল্টাপাল্টি অবস্থান নিচ্ছে, সেইটাকে কেন্দ্র করেই মূলত আসলে এই উত্তাপ, এই অস্থিরতা, এই সহিংসতার পথে যাত্রা কিনা, সেই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব নাদিম কাদের, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম। অনেকেই প্রশ্ন করছেন যে এই যে মানে সহিংসতা সংঘাতের পথে যাচ্ছে, এর মূল কারণ 5ই জানুয়ারিকে কেন্দ্র করে দুই দলের পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থান। প্রথমে তো আমি বলি, আমি বিশ্বাস করি, যেসব তথ্য আমার কাছে আছে, যে সহিংস পথে রাজনীতি যাচ্ছে, এটা খুবই একটা আমি মনে করি যে বাস্তবমুখী একটা স্টেটমেন্ট না। পলিটিক্স আছে, মাঝে মাঝে সহিংস হতেই পারে, সেটা দুটা দল আছে, তিনটা দল আছে, তাদের ইস্যু ভিত্তিক অনেক কিছুই আসতে পারে। হ্যাঁ, 5ই জানুয়ারি একটা তারিখ যেটাতে গভর্নিং পার্টি যাদের, তাদের একরকম অবস্থান, যারা ইলেকশন করেনি তাদের একরকম অবস্থান। তো সেখানে সেটা নিয়ে তাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, এবং সেগুলো আমার মনে হয় যারা ভেন্যুগুলো ঠিক করে, বা যারা আমরা পার্টিগুলো থেকে এমনভাবে ভেন্যু ঠিক করতে হবে যে ক্ল্যাশ না করে, তাহলে কিন্তু কোহ্যাবিটেশনের একটা ব্যাপার আছে, এটা আমি মনে করি দুটা পার্টিরই সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে। আর সহিংসতা আমি মনে করি একটু মানে মাঝখানে ইন্টারাপ্ট করছি আপনাকে, দুইটা দলেরই খেয়াল রাখতে হবে নিঃসন্দেহে, কিন্তু যে একটু দায়িত্ব থাকে সরকারে থাকে, তার দায়িত্ব আর একটু বেশি থাকে না? সেটা তো হ্যাঁ থাকে। আমি সেটা কি করছে সরকার? সেটা সরকার, যখন আমি বললাম যে 5ই জানুয়ারি যে অনুষ্ঠানগুলো আছে আপনারা ওয়েট করে দেখেন, সেভাবেই এটা আমার আশা যে কোহ্যাবিটেশন করেই দুই পক্ষের তাদের প্রোগ্রাম করবে। এটা নিয়ে 144 ধারা জারি করে দিবে গাজীপুরে, আমরা এরকমই আভাস পাচ্ছি। একই জায়গায় যদি ঘটনা হয় এবং সেখানে তো ডেফিনেটলি সরকারের দায়িত্ব কিন্তু এটাও না না, এখন মনে করেন সরকারের দায়িত্ব কিন্তু এটাও যে পিস মেনটেন করতে হবে। আই এম সরি, হ্যাঁ, বাট আমাকে বলতে দেন। হ্যাঁ, জাস্ট দুটো জিনিস। কিন্তু একটা জিনিস হলো যে একটা ঘটনা ঘটে গেল বকশীবাজারে, এটা মানে একেবারে পুরো 5 বছরের পলিটিক্স সহিংস হয়ে গেল, এটা আমার মনে হয় যে আই ক্যানট এগ্রি উইথ ইট। এটা একটা মোমেন্টারি একটা ইনসিডেন্ট হয়েছে, এটা ডাই ডাউন। নেক্সট যদি 5 তারিখে কিছু হয়, আমি আশা করি হবে না, সেভাবে সরকারও ব্যবস্থা নেবে এবং যারা বিরোধী দলে আছে তাদেরকেও সেভাবে চিন্তা ভাবনা করতে হবে। আমরা আসলে সেরকমই কি আশা, এরকম আশা প্রত্যাশার কি জায়গা দেখেন? না, আশা প্রত্যাশা এটাই, এই যে বকশীবাজার কেন্দ্রিক যে ঘটনা ঘটে গেল, এইটার কারণেই যে একেবারে রাজনীতি সহিংসতায় চলে গেছে, আমিও সেটার সাথে একমত নই। তবে আমি নাদিম ভাইয়ের সাথে খুব বিনয়ের সঙ্গেই দ্বিমত করি যে একমত নয়, কিন্তু আপনি যদি স্বাভাবিক সভা সমাবেশ করতে না দেন, ছাত্রলীগ বা অন্য কাউকে দিয়ে যদি একই জায়গায় সমাবেশের আয়োজন করিয়ে যদি কাউকেই সমাবেশ করতে দিলাম না জাতীয় একটি নিরপেক্ষ জায়গাতে থাকেন, সেটা থাকলে কি হবে? সেটা থাকবে আপনি সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইবে, আপনি সেই সমাবেশটি করতে দেবেন না। না দিলে যেটা হবে কি, সরকার অত্যন্ত কঠোরভাবে এটাকে দমন করবে সহিংসতা করতে গেলে, কিন্তু কঠোরভাবে দমন করলেও আন্দোলনটি বা একটি পর্যায়ে গিয়ে বা মাঝে মধ্যেই এরকম সহিংসতা চলতে থাকবে। আর এরকম সহিংসতা যদি চলতে থাকে, তাহলে আওয়ামী লীগের যে মূল গোল, 2021 সালের মধ্যে আওয়ামী লীগের যে মূল গোল, তারা যে জায়গাতে পৌঁছতে চায়, মধ্য আয়ের দেশে, সেই জায়গাতে পৌঁছানোটা আমাদের জন্য কল্পনাই থাকবে। এরকম থাকলে আমাদের বিনিয়োগ কোনোভাবেই আমাদের বিনিয়োগ আসবে না। আপনার সেটা বিদেশি বিনিয়োগ আর দেশি বিনিয়োগ। আসলে দুটি দল কি আরো বেশি একটু দায়িত্বশীল হওয়া বোধহয় দরকার? অবশ্যই দায়িত্বশীল হওয়া দরকার, কিন্তু যখন যারা ক্ষমতায় থাকবেন, দেশ পরিচালনা করবেন, মূল দায়িত্বটি তাদের। এই বিষয়টা নিয়ে আসলে আমাদের বোধহয় সম্ভবত আগামী আরো কয়েকদিন আলোচনা চালিয়ে যেতে হবে যতটা মনে হচ্ছে। তবে আমি একটু যেতে চাই যে আপনি জানেন যে গতকাল সন্ধ্যার দিকে পুরানা পল্টনের একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ বস্তায় বস্তায় টাকা উদ্ধার করেছে। কত টাকা পাওয়া গেল একটু জানতে চাই আমার সহকর্মী রেজাউনুল হকের কাছে। তিনি সারাদিন সন্ধ্যা থেকে সেই অভিযানের সঙ্গে ছিলেন। রেজওয়ান, এইটার বিষয় কি? এত টাকা
কোথা থেকে আসলো, কোথায়, মানে আমরা জানি যে বেশ কিছু স্বর্ণের বারও পেয়েছে, বিষয়টি কি একটু আমাদেরকে জানাবেন? হ্যাঁ, আসলে বিষয়টি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকালকে সন্ধ্যা থেকে বিভিন্ন মিডিয়ার মধ্যে বেশ ফলাও করে জিনিসটি প্রচার করা হয়েছে। তো আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা কিন্তু অভিযানের পরপরই সেই বাসায় অবস্থান করেছি, তাদের সাথে পুরো অভিযানের সময়টুকু সাথে থেকেছি এবং দেখেছি এবং কথাও বলেছি। তো এ ব্যাপারে আপনাকে একটু জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু শুল্ক গোয়েন্দা সংস্থা সেই বাসাটি কিন্তু ইয়া করে যাচ্ছে, বলা যায় যে নজরদারিতে রেখেছে, এবং এর যে মালিক মোহাম্মদ আলী, ওই বাসার 6 নম্বর ফ্ল্যাটের বাসিন্দা, সেইখানে তিনি মানে কেন তার বাসায়, এই যে আমরা জানি যে জানতে পেরেছি যে আপনি আমাদেরকে জানিয়েছেন প্রায় 61 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, এবং কত কোটি টাকা, তার এখন পর্যন্ত কি কোনো হিসাব পেয়েছেন? এবং এত টাকা কোথা থেকে আসলো? এই স্বর্ণের বারের উৎসই বা কি? আসলে এই টাকাটা আসলে এটা কাকতালীয়ভাবে পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য ছিল, যেহেতু তাদের কাছে গোয়েন্দা সংবাদ ছিল, আগে থেকে সংবাদ ছিল যে মোহাম্মদ আলী স্বর্ণ চোরা কারবারির সাথে জড়িত, সেই সংবাদের ভিত্তিতে কিন্তু আজকে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা পুলিশ এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে সেই বাসাটিতে অভিযান করে। তো অভিযানের এক পর্যায়ে বাসার যে বিছানা আছে, বিছানার নিচে যে আসবাবপত্র, স্টোর রুম, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বেশ কয়েকটি বস্তা পাওয়া যায়, এবং সেই বস্তাটিকে আসলে খোলার পরেই দেখে যে নগদ টাকা, এবং শুধু দেশি নয় বিদেশি মুদ্রাও কিন্তু সেখানে ছিল, যেটা তারা গুনতেও কিন্তু এখন পর্যন্ত এখনো গোনা চলছে। পুলিশ কি নিশ্চিত হতে পেরেছে যে তিনি সত্যি স্বর্ণ চোরা কারবারির সঙ্গে যুক্ত ছিলেন, কিংবা স্বর্ণ চোরা কারবারি করেই এই বস্তায় বস্তায় টাকা পেয়েছেন? এই অভিযানটা কিন্তু মূলত শুল্ক গোয়েন্দা অধিদপ্তর চালিয়েছে, তাদের নেতৃত্বে কিন্তু তাদের নেতৃত্বেই ছিল, এবং তাদের সাথে যৌথভাবে যোগ দিয়েছে গোয়েন্দা পুলিশ। তো শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের কাছে থেকে আগে থেকেই নিশ্চিত খবর ছিল যে মোহাম্মদ আলী স্বর্ণ চোরা কারবারের সাথে জড়িত, এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আজকে কিন্তু অভিযান পরিচালনা করছে, এমনটি কিন্তু জানিয়েছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক মইনুল খান। টাকার পরিমাণটা আসলে এত বিশাল অঙ্কের যে টাকা, সেটি গুনতে জানেন যে বেশ সময় লাগে। তো সেই সাথে সংগ্রহ করতে থাকুন এবং আমরা নিশ্চয়ই জানতে পারবো কত টাকা আসলে সেই বস্তায় বস্তায় ছিল। জনাব গোলাপ মুর্তজা, মানে বস্তায় বস্তায় টাকা বা বিছানায় টাকা, এর কয়েকটি ড্রয়ারে টাকা, এর কয়েকটি ইতিহাস আছে। স্বৈরাচার এরশাদের পতনের পর এরশাদের বাসায় যে 2 কোটিরও বেশি কিছু টাকা পাওয়া যাওয়ার ঘটনা আমাদের জানা আছে। বন বিভাগের একজন কর্মকর্তার আর বস্তায় টাকা বা বিছানায় টাকার ইতিহাস আমাদের জানা আছে। সুরঞ্জিত সেনের উত্তর 70 লাখ টাকা বস্তার টাকা আমাদের জানা আছে, তার নামে যেটা ধরে সেটা আমাদের জানা আছে। দেখেন এই টাকাটাও এটা আমরা এক ধরনের বিচারহীনতার এক ধরনের সংস্কৃতি। তো ধরেন এই যে ঘটনাগুলো আমরা বললাম, এই ঘটনাগুলোর উভয় পক্ষে, এক পক্ষ বলবে না বিচার হয়েছে, বাস্তবে যদি দেখেন আপনি ওই অর্থে তেমন কোনো বিচার হয়নি, বড় কোনো শাস্তি হয়নি। আর স্বর্ণের কথা বললেন বা এই টাকার উৎস কি, দেখেন বাংলাদেশ হয়ে গেছে স্বর্ণ চোরাচালানের প্রধানতম ট্রানজিট রুট। ট্রানজিট রুটটা কি কারণে আমি খুব সংক্ষেপে বলি, একটু সময় দেন 1 মিনিট। যে ভারতে প্রতি বছর বৈধভাবে স্বর্ণের চাহিদা 8 টন, ভারতে 8 টন স্বর্ণ লাগে। ভারত সরকার স্বর্ণের শুল্ক বৃদ্ধি করেছে এই বছরখানেক হচ্ছে, আমার সঠিক সংখ্যাটা মনে নেই, অনেক বেশি। এই কারণে দিল্লি বা কলকাতা বা অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে স্বর্ণ চোরাচালান করা যায় না, সিকিউরিটি রিজনে সিকিউরিটি অনেক শক্তিশালী। সেই হিসেবে বাংলাদেশের বিমানবন্দরগুলো হচ্ছে একটা স্বর্গরাজ্য হয়ে গেছে। এই বাংলাদেশ বিমানবন্দর দিয়ে প্রতিদিন মন মন স্বর্ণ আসে, ধরা পড়ে খুব সামান্য 400 বার, অমুক বার, তমুক বার। এখানে তারপর এটা কি আপনি একটু প্রশংসা করবেন না? এটা প্রশংসা করার কিছু নেই, এটা প্রশংসা করার কিছু নেই। আমাদের বিমানবন্দরের অবস্থা অত্যন্ত নাজুক। এখানে 10 বস্তা স্বর্ণ আসলে 1 কেজি ধরা পড়ে, সুতরাং এইটাকে প্রশংসা করার কিছু নেই। এটা প্রশংসা করলে 1 মিনিট আমি শেষ করে দিই। এই যে স্বর্ণ চোরাচ্ছে, আর এখানে আরেক চক্র জড়িত, বাংলাদেশের ব্যবসায়ীদের একটা বড় চক্র জড়িত, সম্ভবত যাকে ধরা হয়েছে উনিও এই চক্রের একটি অংশ। এইটা কেন বলছি, বাংলাদেশের স্বর্ণের একটা নিজস্ব বড় বাজার আছে। এই বাজারে আপনি পরিসংখ্যান নিয়ে দেখেন, এনবিআর এ যান, গত 10 বছরে 1 তোলা স্বর্ণ আমদানি হয়নি, কিন্তু আমাদের স্বর্ণের ব্যবসা চলে।
কোথা থেকে আসে এই স্বর্ণ, কিভাবে চলে? অর্থাৎ বাংলাদেশ এবং ভারত এই পুরো অঞ্চলের স্বর্ণের চোরাচালানের বড় বাজার হচ্ছে বাংলাদেশ। কিন্তু এবং সেই বৈধভাবে তো স্বর্ণ আমদানির কোনো কি সুযোগ আছে? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, শুল্ক দিয়ে আমদানি করার সুযোগ আছে, কিন্তু আমাদের ব্যবসায়ীরা বৈধভাবে কোনো স্বর্ণ আমদানি করেননি গত 8 থেকে 10 বছরে। কেন করেননি সেটা কি আপনি জানেন? কেন করেননি তার কারণ, যদি চোরাচালানের মধ্য দিয়ে শুল্ক ছাড়াই আনা যায় তাহলে তো আপনার শুল্ক দিয়ে আনার কোনো দরকার নেই। ভারতের ব্যবসায়ীরা যে কারণে শুল্ক দিয়ে ভারতের বিমানবন্দর দিয়ে স্বর্ণ আনে না, বাংলাদেশের বিমানবন্দর দিয়ে স্বর্ণ এনে সীমান্ত দিয়ে পাচার করে তার দেয়। মানে কি, মানে তারা চোরাচালান রোধ করতে পারে, ভারত চোরাচালান রোধ করতে নিশ্চয়ই পারে? বাংলাদেশও পারে। বাংলাদেশের এটি একটি বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি চোরাচালান বন্ধ করতে চাই। সিদ্ধান্তটি নিলে এটি একদিনের ব্যাপার। সেই সিদ্ধান্ত কি সরকারের উপর নিশ্চয়ই সরকার আচ্ছা, আমরা বিমানবন্দরের আরো এই নিরাপত্তার বিষয়গুলো দায়িত্ব আরো তো সরকারের। জানবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।